আমার শাশুড়ি মা আমাকে সকাল থেকে নিজের হাতে সাজাতে ব্যস্ত, কারণ আজকে উনি আমাকে শানের অফিসে পাঠাবে দুপুরের লাঞ্চ নিয়ে। কিন্তু আমার মোটেও ভালো লাগছে না যেতে। আমি অনেকবার বলছিলাম যে আমাদের ড্রাইভার রফিক আঙ্কেলকে দিয়ে পাঠাতে, বাট ওনার সেই একই কথা। তুই যাওয়া আর রফিক যাওয়া কি এক কথা? আমি কিছুই শুনতে চাই না, তোকেই যেতে হবে। ব্যাস, আর কি, সেই থেকে সাজানো শুরু। কিছুক্ষণ পর মা বলল, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে, কারো নজর না লাগে, একবার নিজেও দেখে নে। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। অ্যাটলিস্ট সাজানো তো শেষ। ইচ্ছে না থাকা সত্ত্বেও আয়নার দিকে তাকাতেই চমকে উঠলাম। এটা কি আমি? আমাকে একটা লাল জামদানি শাড়ি পরানো হলো, হাত ভর্তি চুড়ি, চোখে গাঢ় কাজল, মুখে হালকা মেকআপ, হালকা অর্নামেন্টস। তাতেই একদম নতুন বউ লাগছে। নিজের থেকে নিজেই চোখ সরাতে পারছি না। আমি একটু ইতস্তত করে বললাম, মা, সামান্য অফিসে যাচ্ছি, এতটা সাজ কেন দেখাও না? মা চোখ দেখিয়ে বলল, কেমন দেখাবে কেন? নিজের স্বামীর সাথে দেখা করতে যাচ্ছিস, একটু স্বাস্থ্য বাঞ্ছনীয়। কে কি বলবে, জেনে কি হবে? তাছাড়াও নিজের স্বামী চোখ যেন শুধু নিজেই দিকে থাকে, এজন্য হলো সবসময় সেজেগুজি থাকতে হয়। আমাকে দেখে বুঝলি, দেখে কিছু শেখ। শাশুড়ি মায়ের কথা শুনে যদিও প্রথমে লজ্জা লাগছিল, কিন্তু পরে কথাটা শুনে আমি খিলখিলে হেসে উঠলাম। আসলে আমার শাশুড়ি মা অনেক সাজতে পছন্দ করে, তাই এত বয়সেও তার অল্প বয়সের কিশোরী ছাপটা রয়েই গেছে। মাঝে মাঝে আমাকেও সাজাতে চান, কারণ ওনার কোনো মেয়ে নেই, তাই ছেলের বউদের নিয়েই নিজের মেয়ের শখটা পূরণ করেন। কিন্তু আমার এত সাজগোজ ভালো লাগে না বললেও তো এত সবসময় না। আমি মাঝে মাঝে সাজতে না চাইলেও উনি বলে ফেলেন, তোদের মতো বয়স থাকলে আমাদের ঠোঁট থেকে লাল লিপস্টিক যেতই না, আর তোরা সাজতে চাস না মোটো। তোরা তো আমাদের থেকেও আদিম যুগের মানুষ। ওনার কথাগুলো শুনে আমি সবসময় অনেক উপভোগ করি, অনেক মজার মানুষ। আমারও মনে হয় ওনার কথাটা ঠিক। আমার মধ্যে কিশোরীর চেয়ে আদিম যুগের মানুষের ছাপটাই বেশি। আমি ফাজলামি করেই বললাম, তাই তো বলি, মা এত সাজে কেন? বাবার চোখ যেন সব সময় তোমার উপরেই থাকে, এজন্য তুমি সবসময় এভাবে সেজে থাকো বুঝি? মা আমার কান টেনে বলল, ফাজিল মেয়ে, মায়ের সাথে মশকরা করা হচ্ছে? আমার মতো শাশুড়ি তুই কোথায় পাবি রে, যে তোকে এত ভালো ভালো টিপস দেবে? আমি মায়ের কোমর জড়িয়ে ধরে বললাম, কে বলল তুমি আমার শাশুড়ি? তুমি তো আমার বান্ধবী, যার সাথে সব কিছু মন খুলে শেয়ার করা যায়। উনিও আমাকে জড়িয়ে ধরলেন, আমার মাথায় একটা চুমু খেলেন, তারপর বললেন, আচ্ছা তুই বস, আমি লাঞ্চটা প্যাকিং করে দিচ্ছি। আমি করি, তুমি কেন এত কষ্ট করবে? একদম বড়দের মধ্যে কথা বলি না, যখন তোর করার সময় আসবে তখন করিস। কথাটা বলেই উনি চলে গেলেন। এই পরিবারটার সাথে না চাইতেও কেমন একটা অদ্ভুত সম্পর্ক জড়িয়ে পড়ছি আমি। আসলে মানুষগুলো আমাকে এতটা আপন করেছে যে আমি চাইলেও হয়তো তাদের থেকে দূরে যেতে পারবো না। মা খাবারটা লাঞ্চ বক্স রেডি করে দেওয়ার পর আমি বেরিয়ে গেলাম খাবার নিয়ে। গাড়ির ভিতরে বসতেই আমার নিজের থেকে কেমন জানি অস্বস্তি আর ভয় লাগছিল, বুকটা কাঁপছিল। হঠাৎ লাঞ্চ নিয়ে গেলে শান বা কি ভাববে? ওনার যে কথা এক কাজে অন্য মানে বের করে সময় লাগে না। দূর, কি আবার ভাববে? একটা মানুষের জন্য আরেকটা মানুষ তো খাবার নিয়ে যেতেই পারে, তাতে তো কোনো মান বের করার কোনো কিছুই নেই। লম্বা একটা নিঃশ্বাস নিয়ে শান্ত হয়ে বসে বাইরের দিকে তাকিয়ে থাকলাম। শান এক মুহূর্তে বসে আছে এই কোম্পানির সবচেয়ে বেস্ট ডিজাইনার সায়ান মাহমুদ তিমিরের সাথে। ওদের নেক্সট অর্ডারের ড্রেসগুলো ডিজাইনিংয়ের উদ্দেশ্যে তিমির
শুধু বেস্ট ডিজাইনার নয়, শানেরও খুব ভালো বন্ধু। শানদের কোম্পানির সব ডিজাইনিং কাজ তিমিরই করে। বর্তমান ওরা দুজনে অপেক্ষা করছে ঐশীর জন্য, কারণ তিমিরকে শান চিনলেও ঐশী চিনে না। ঐশী যখন শানের কোম্পানির সাথে জড়িত হয় তখন তিমির দেশে ছিল না। এজন্য শান ভাবল আজকে ঐশীর সাথে তিমিরের পরিচয় করিয়ে দেবে। তখনই ঐশী হন্তদন্ত হয়ে ভিতরে ঢুকলো। সরি, আমি লেট হয়ে গেছে। আসলে আমি মেটেরিয়ালসগুলো দেখছিলাম, সব ঠিক আছে কিনা। শান হেসে বলল, ইট ইজ ওকে, এত ডিটেলস বলার দরকার নেই। আই নো দ্যাট তুমি কতটা সিনসিয়ার। যাই হোক, ওর সাথে পরিচয় ও হলো শান মাহমুদ তিমির, আমাদের কোম্পানির বেস্ট ডিজাইনার আর আমার খুব ভালো বন্ধু। আর তিমির, এটা হলো ঐশী, আমার বিজনেস পার্টনার। বর্তমান ডিলটা ওদের কোম্পানির সাথে একসাথেই করছি। এতক্ষণ ঐশী একপাশ হয়ে তিমির ঐশীর মুখটা দেখেনি, আর ঐশীও তিমিরকে দেখেনি। যতই একে অপরের সাথে হাত মিলানোর জন্য দুজনা দেখলো, তখনই দুজনের মুখ থেকে হাসিটা গায়েব হয়ে সেখানে একরাশ রাগ আর বিরক্ত ফুটে উঠল। ঐশী চিৎকার করে বলল, আরিয়ান, এই স্ক্রু ডিলার লোকটা এখানে কি করছে? ও তো পাবনা থাকার কথা। শান, আমারও একই প্রশ্ন। এই অত্যন্ত অভদ্র আর ডাকাত মেয়েটা এখানে কি করছে? ঐশী দাঁতে দাঁত চেপে বলল, একদম মুখ সামলে কথা বলবে। কে ডাকাত? চেনা নাই জানা নাই অপরিচিত কোনো মানুষকে জ্ঞান দিতে আসলে সে কি আপনার সাথে মধুর সুরে কথা বলবে? আমি বুঝি না, এটা আপনার সৌভাগ্য না আমার দুর্ভাগ্য যে বারবার আপনার সাথে দেখা হয়ে যায়। নেহাত সেই দিন তিমির পুরো কথা বলবে তার আগে ঐশী দৌড়ে গিয়ে তিমিরের মুখটা চেপে ধরে বলল, আল্লাহ দোহাই লাগে, এইবার অফ যান। সেই একটা কথা যখন পারছেন, যেভাবেই পারছেন বলে দিচ্ছেন। আমি বুঝি না আপনার সাথে আমার শত্রুটা কোথায়? তিমির ঐশীর হাত টান দিয়ে নিজের মুখ থেকে সরিয়ে ওকে সামনে দাঁড় করিয়ে দিল। তিমির বড় বড় করে নিঃশ্বাস নিতে শুরু করলো। কিছুক্ষণ পর তিমির বলল, দেখতেছি তো শান, ডাকাত কি আর এমনি বলছি। আরেকটু হলে আমাকে শ্বাস আটকে মেরে দিবে। ঐশী ক্ষিপ্ত কণ্ঠে বলল, বেশ করতাম, আপনার মতো পাগল দুই তিনটা মারলে সমাজের তেমন কোনো ক্ষতি হবে না। তারপর শানের দিকে তাকিয়ে বলল, আরিয়ান, কান খুলে শুনে রাখো, যদি এই লোকটা আমাদের সাথে কাজ করে তাহলে আমি করব না। ঐশীর কথা শুনে তিমির বলল, যান, আপনার সাথে কাজ করতে আমি বসে আছি নাকি? আমিও আপনার সাথে কাজ করব না। এতক্ষণ শান অবাক হয়ে এই দুজনের কর্মকাণ্ড দেখছিল দর্শক হয়ে। এরা যে পরিমাণ ঝগড়া করছে তা দিয়ে শানের কান ঝালাপালা হয়ে যাচ্ছে। শান চিৎকার করে বলল, সাইলেন্ট প্লিজ, এত চিৎকার করছো কেন তোরা? বাই এনি চান্স তোরা কি একে অপরকে আগে থেকে চিনিস? ঐশী আর তিতির একে অপরকে কটমট করে তাকিয়ে দুজনই একসাথে বলল, খুব ভালো করেই। শান আশ্চর্য হয়ে বলল, কিন্তু কিভাবে? তিমির বিরক্তের সাথে বলল, সেই এক লম্বা কাহিনী। আর আমার জীবনের সবচেয়ে বড় ভুল, যেটা এখন আমি মনে করতে চাচ্ছি না। কথাটা বলে ঐশী এমনভাবে তাকালো যেন তিমিরকে ভস্ম করে দেবে। শান একটা দীর্ঘশ্বাস ফেলে দুজনকে বলল, আচ্ছা তোমরা দুজনই শান্ত হয়ে বসো। ঐশী বলল, নো আরিয়ান, আমি ওর সাথে এক জায়গায় কখনোই বসবো না। তিমি ব্যঙ্গ করে বলল, তাহলে দাঁড়িয়ে থাকো। তোমাকে টিচার শাস্তি দিয়েছে তো হোমওয়ার্ক না করার জন্য। শুধু দাঁড়িয়ে থাকলে চলবে না, এক পায়ে তুলে কান ধরে দাঁড়িয়ে থাকো। তিমিরের কথা প্রত্যুত্তর ঐশী কিছু বলে বা আগে শান বলল, হোয়াট ইজ দিস? তিমির অ্যান্ড ঐশী এভাবে বাচ্চাদের মতো ঝগড়া করছো কেন? তোমরা কি এখন স্কুলে পড়ো? এখন থেকে বলছি আমার কথা শোনো। বাট তোমরা তো কারো কথাই শুনতে প্রস্তুত নন। তাহলে তোমরা ঝগড়া করো, আমি চলে যাচ্ছি। ঐশী নরম স্বরে বলল, সরি আরিয়ান, বাট তোমার বন্ধুর সাথে আমি কাজ করতে পারবো না। অন্য কোনো ডিজাইনার দেখো।
ও হ্যালো ম্যাডাম, আমার মতো ডিজাইনার পুরো দেশ ঘুরে দেখতে পারো কি না? নেহাত শান আমার বন্ধু, এজন্য এখানে দাঁড়িয়ে আছি, না হলে তোমার মতো একটা ইমোশনাল ফুল মেয়ে সাথে কাজ করার ইচ্ছা আমারও নেই। শান বিরক্ত হয়ে বলল, স্টপ, তুমি এভাবে খুঁচিয়ে কথা বলা বন্ধ করো। আর ঐশী, তুমি এত বুঝদার হয়ে কেন অবুঝের মতো কথা বলছো? এই অর্ডারটা কমপ্লিট না হলে আমাদের দুজনের কত লোকসান হবে। হ্যাভ ইউ এনি আইডিয়া? আমি জানি না তোমাদের দুজনের মধ্যে কী সমস্যা যে এমন ব্যবহার করছো, বাট কাজটা কাজের জায়গায় রাখো। এখানে কেন নিজেদের পার্সোনাল প্রবলেম ঢুকা? তিমির খুব ভালো একজন ডিজাইনার। আজ পর্যন্ত ওর সাথে যতবার কাজ করছি ও কখনো আমায় হতাশ করেনি। এবার তুমিও ওর সাথে কাজ করে দেখো, তোমারও ভালো লাগবে। কিন্তু আরিয়ান ঐশীকে পুরো কথা না বলে দিয়ে শান বলল, কোনো কিন্তু নয় ঐশী, কাজটা আমার কালকের থেকে শুরু করব, আর তুমিও আমাদের সাথে থাকবে। অ্যাটলিস্ট আমার জন্য কথাটা রাখো। শান এভাবে বলো। ঐশী আর শানের কথা ফেলতে পারেনি, তাই বলল, ওকে, আমি ঠিক সময় পৌঁছে যাব, এখন আসছি, পরে কথা হবে। কথাটা বলে ঐশী বেরিয়ে গেল। তিমি মনে মনে বলল, উফ, এমন করে থেকে এই ঝাল লঙ্কার সাথে কাজ করতে হবে ভেবেই কান্না পায় ঝগড়ুটে রানী। কথাটা মনে মনে বলে শানকে বলল, তো ভাই বল, তোর খবর কি? আমাদের অনুপস্থিতিতে বিয়ে শাদিও করে ফেললি, ব্যাপারটা কেমন হলো? বিয়ে করতে মন চেয়েছে, বিয়ে করছি, তোকে বলছি তুই আসতে পারিসনি, এখন দোষ কি আমার? তাই বলে ওয়েট করা যেত না? না, যেত না। ভাই, বুঝতে পারছি কয়েকদিনের বউ পাগল হয়ে গেছিস দেখছি। তা বিয়েতে তো ভাবিকে দেখা হলো না, এখন একটু দেখিয়ে দে। যে কোনো মেয়ের জন্য এতটাই পাগল হলি? দেখতে হবে না, অন্য বউকে এত দেখে কি করবি? বাবা, শুধু দেখবো ভাই, নজর দিব না। নির্ভয়ে থাকতে পারিস, তবে যদি অধিক সুন্দর হয় তাহলে ব্যাপারটা অন্য। কথাটা বলে সৃজন হেসে দিল, সাথে শানও। প্রায় ঘণ্টাখানিক পর আমি শানের অফিসে এসে পৌঁছালাম। আমি গাড়ি থেকে নেমে আঙ্কেলকে বললাম অপেক্ষা করতে। উনি চলে গেলেন পার্কিং এরিয়ায়। আমি ভিতরে ঢুকতেই আমার দিকে প্রায় সবাই হাঁ করে তাকিয়ে থাকলো। আমি সেই দিকে পাত্তা না দিয়ে রিসিপশনের দিকে এগিয়ে গেলাম। ওখানে একটা মিষ্টি মেয়ে আমাকে দেখে বলল, কাকে চাই ম্যাম? আরিয়ান আরিফিন শানকে। আপনি বলুন, আমি ওনার সাথে দেখা করতে চাই। বাট ম্যাম, স্যার এখন একটু বিজি আছে, আপনাকে অপেক্ষা করতে হবে। আমার একটু বিরক্ত লাগলো। ওনাকে কি বলবো যে আমি শানের ওয়াইফ? না থাক, কি দরকার বলার? না, কেন বলবো না? অধিকারটা যখন আছে তাহলে সেটা কেন প্রয়োগ করব না? শুধু এখানে সেজে দাঁড়িয়ে থাকার কোনো ইচ্ছে আমার নেই। তাছাড়াও আমার লেট হয়ে যাচ্ছে। এখান থেকে বেরিয়ে আমাকে একটু শপিংও যেতে হবে। তাই আমি রিসিপশনের মেয়েটাকে বললাম, আপনি বলুন যে ওনার ওয়াইফ ওনার সাথে দেখা করতে চায়, তারপর কি বলে দেখুন। আমার কথায় রিসিপশনিস্ট মেয়েটা অনেকটা ভয় পেয়ে গেল। মেয়েটি দ্রুত বলো, আপনি সোহা ম্যাম, মানে আরিয়ান স্যারের ওয়াইফ? জি। দুঃখিত ম্যাম, আমি আপনাকে চিনতে পারিনি যে আপনি স্যারের ওয়াইফ। প্লিজ স্যার, এই ব্যাপারে কিছু বলবেন না। আমি মুচকি হেসে বললাম, ওকে, আমি বলবো না। এবার আপনি একটু বলুন যে ওনার কেবিনটা কোন দিকে? এই তো ম্যাম, 7th ফ্লোর, 710 নম্বর রুমে। আমি মিষ্টি করে বললাম, ধন্যবাদ। মেয়েটি মিষ্টি হেসে বলল, মাই প্লেজার ম্যাম। তারপর আমি চলে গেলাম লিফটে গিয়ে 7th ফ্লোরে রুম নম্বর খুঁজলাম। ঠিক তখনই আচমকা একটা মেয়ের সাথে ধাক্কা লেগে গেল, আর মেয়েটার হাত থাকা জিনিসপত্রগুলো নিচে পড়ে গেল। আমি মেয়েটাকে জিনিসপত্রগুলো তুলে দিতে বললাম, দুঃখিত, আমি আপনাকে খেয়াল করিনি, আসলে একটা রুম খুঁজছিলাম। আমি আমার মতো কথা বলে যাচ্ছিলাম, হঠাৎ মেয়েটির দিকে তাকিয়ে দেখলাম মেয়েটা আমার দিকে ভাবলেশহীনভাবে তাকিয়ে আছে। আমার একটু বিরক্ত লাগছে। আসলে কেউ যদি আমার দিকে কোনো কারণ ছাড়াই এক নজরে আমার অনেক অস্বস্তি হয়। আমি ইতস্তত করে বললাম, এক্সকিউজ মি, আই অ্যাম এক্সট্রিমলি সরি, আই ডিড নট নোটিস ইউ। হঠাৎ মেয়েটি বলে উঠল, তুমি সোহানা, আরিয়ানের ওয়াইফ? মেয়েটার কথা শুনে আমি হাঁ হয়ে গেলাম। মেয়েটি তো দেখে মনে হচ্ছে না আমি চিনি, তাহলে সে আমার নাম জানলো কেমনে?
আমি বললাম, আমি সোহা, আপনি আমাকে চিনেন? চিনি তো, তোমাকে না চিনলে কি করে হবে মানে? মেয়েটি মুচকি হেসে বলল, আরিয়ানকে যে বিয়ে করছো, আরিয়ানের সম্পর্কে সব জেনে শুনে বিয়ে করছো তো? আমি তীক্ষ্ণ নজরে তাকিয়ে বললাম, কি জানার কথা বলছেন? মানে আরিয়ানের অতীত তুমি জানো আরিয়ানের গার্লফ্রেন্ড ছিল? আমি স্বাভাবিকভাবে বললাম, তো। মেয়েটি অবাক হয়ে বলল, তো মানে তুমি যখন জানতেই যে তোমার বরের ভালোবাসা তোমার আগে অন্য কেউ পেয়ে গেছে, তাহলে কেন বিয়ে করলে আরিয়ানকে? আমি মুচকি হেসে বললাম, আমি তো কোনো সাধু সন্ন্যাসীর বিয়ে করিনি যে তার অতীত থাকবে না। একজন মানুষের অতীত থাকতেই পারে, সেটা তো খারাপ কিছু না। আর ভালোবাসা সে যাকে যোগ্য মনে করে তাকে দিতে পারে। ইট ইজ নট এ বি ডিল। সত্যিকারের জীবনসঙ্গী সে হয় যে আপনার সাথে সাথে আপনার অতীতকেও আপন করে নেবে। আর সেটা আমি নিয়েছি। আপনি যদি তার অতীতের ভালোবাসতে না পারেন, তাহলে তাকে ভালোবাসবেন কী করে? তার অতীতে যা কিছু থাকুক না কেন, তার বর্তমান ভবিষ্যৎটা শুধু আমি হলেই হবে। আর আমি খুব ভালো করে সেটা জানি যে আরিয়ানের এখন কারোর সাথে কোনো সম্পর্ক নেই, এবং আমি তাকে অনেক বিশ্বাস করি। আপনি আপনার উত্তর পেয়েছেন? ঐশী ছলছল চোখে আমার দিকে তাকিয়ে হাত তালি দিল। তারপর একটি দীর্ঘশ্বাস ফেলে মুচকি হেসে বলল, এখন বুঝতে পারছি শান তোমার জন্য এত পাগল কেন। এই একই কথা আমি যদি অন্য কোনো মেয়েকে বলতাম, তাহলে সে হয়তো সোজা তার হাজব্যান্ডের কাছে গিয়ে জবাবদিহি চাইতো। অন্য কারো কথা কেন বলছি, আমি হয়তো নিজেও এমন করে ফেলতাম ভুলবশত। ফলস্বরূপ সংসারে অশান্তি। এই জিনিসটা কেন হয় জানো? একে অপরের প্রতি অবিশ্বাস থেকে। কিন্তু তুমি এই বিষয়টাকে এত ইজিলি হ্যান্ডেল করতে পারো কখনো ভাবিনি। আরিয়ানের প্রতি তোমার বিশ্বাস দেখে আমি মুগ্ধ। আরিয়ান একদম ঠিক একজন মানুষকে বেছে নিয়েছে নিজের জীবনসঙ্গী হিসেবে। আরিয়ান তোমার সাথে অনেক ভালো থাকবে। তোমার মতো এত ভালো মেয়ে হয়তো আরিয়ানের পুরো পৃথিবী ঘুরলেও পেত না। আসলেই তোমার কথা ঠিক। ভালোবাসলে ভালোবাসার মানুষের ওপর পুরো বিশ্বাস রাখা উচিত। আর আমার পরীক্ষায় তুমি পুরো 100তে 100 পেয়েছো। দোয়া করি তোমার সব সময় এভাবে একসাথে থাকো। আচ্ছা, এত কথা বললাম, কিন্তু আপনার পরিচয়টা জানা হলো না। আপনার পরিচয়? ও সরি, আমি ঐশী, আর আরিয়ানের বিজনেস পার্টনার। ঐশীর নামটা শুনে আমার খটকা লাগলো। নামটা আমি কোথায় যেন দেখেছি। মনে পড়েছে শানের ফোনে। তবে কি এই ঐশী সেই ঐশী? আমাকে অন্যমনস্ক দেখে ঐশী আমার সামনে তুড়ি বাজিয়ে বলল, কি ভাবছো? না কিছু না। আমাকে তো আপনি চিনেন, তারপরও বলছি। আমি সুরাইয়া নাফিজা সোহা, শানের স্ত্রী। আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। আমার খুব ভালো লেগেছে তোমার সাথে কথা বলে। তুমি এমনিতে বাচ্চা একটা মেয়ে, হলেও কি হবে? তোমার কথা শুনে কোনো ম্যাচুরিট মানুষের থেকে কম মনে হয় না। আশা করি আমাদের আবার দেখা হবে। অবশ্য ভাগ্য কাকে কখন কোথায় দাঁড় করায় সেটা কে বলতে পারে। আচ্ছা, আসি। ঐশীর সাথে কথা বলে আমি চলে এলাম শানের কেবিনের সামনে। নক করতে ভিতর থেকে আওয়াজ এলো, কাম ইন। আমি ভিতরে ঢুকতেই দেখলাম শানের সাথে আরেকটা ছেলে বসে আছে। আমাকে দেখেই শান উঠে অবাক হয়ে তাকিয়ে থাকলো। তখনই পাশের ছেলেটা আমার সামনে এসে ফ্যাল ভাবে তাকিয়ে বলল, ওয়াও, সো বিউটিফুল ইয়ার। দেখলেই মনে হয় দেখতে চাই। হাই, আই অ্যাম তিমিরিও। আমার চোখ বড় বড় হয়ে গেল ছেলেটার কথা শুনে। কি বলবো বুঝতেছি না। এটা আবার কে? ছেলেটা হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। তখনই শান চিৎকার করে, হেই তিমির, ডোন্ট কেয়ার টু ফ্লার্ট উইথ হার, সি ইজ মাই ওয়াইফ। তিমির অবাক হয়ে বলল, সিরিয়াসলি? কি ভাগ্য আমার। দেখছিস, তুই দেখাবি না বলেছিলি, এজন্যই সে একদম আমার সামনে চলে এসেছে। আর আমার চোখ ধন্য হয়ে গেছে। শান আমার পাশে এসে তিমিরকে উদ্দেশ্য করে বলে, একবার বারণ করেছি তিমির, ভাবি মায়ের সমান, মনে রাখবি। তিমির নাক মুখ কুঁচকে বলল, দিলি তো আমার এত সুন্দর মুখটা 12টা বাজিয়ে। কি হিংসুটে। তিমিরের কথা শুনে আমি মুখ চেপে হেসে দিলাম। শান বলল, বেশ হয়েছে,
আমার বউ শুধু আমারই, এর জন্য হিংসুটে হতেও ক্ষতি নেই। তিমির মাথায় হাত দিয়ে বলল, আল্লাহ, কি আমার আমার করছিস বাচ্চাদের মতো? শান ভাই, এটা তুই তোর আমার কেন জানিস? বিশ্বাস হচ্ছে না? এমন হলে নিজের বউকে রাখ। শান মুচকি এসে বলে, রাখবো, একদম আমার বুকের ভিতর লুকিয়ে রাখবো, যেখানে আমি ছাড়া আর কেউ খুঁজে পাবে না। শানের কথা শুনে আমার কলিজা মোচড় দিয়ে উঠল। পরক্ষণে ঐশী বলা কথাটা মনে পড়ল। এখন আবার শানও একই কথা বলছে। যেই ভয়ে শানকে সবসময় এড়িয়ে চলতাম, সেটা সত্যিই হবে না তো? তাহলে কি শান আমাকে ভালোবাসবে? আঁতকে উঠলাম আমি। না না, এটা হতে পারে না। তাহলে খুব খারাপ হবে। ভাবতেই আমার চোখ ছলছল করে উঠল।